সবাই যে যার রুমে চলে গেছে। রাত গভীর হয়ে এলে চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ল। রুশনার রুমে দেখা গেল আরিফ ওর কোলের ওপর মাথা রেখে শুয়ে আছে। মিষ্টি ঘুমিয়ে পড়েছে, রুশনা ছোট ভাইয়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে আরিফ আসতে বলল, আপি, আমার ওই মেয়েটা অনেক পছন্দ হয়েছে। রুশনা ভ্রু কুঁচকে তাকালো। কি, বড় বোনের সামনে সরাসরি বলছিস একটা মেয়েকে পছন্দ হয়েছে? লজ্জা শরম কিছু নাই, বলে মজা করে চুলগুলো টেনে দিল। আরিফ লাজুকভাবে হেসে গাল লাল করে ফেলল। রুশনা এবার ভুরু নাচিয়ে জিজ্ঞেস করল, বলতো কে মেয়েটা? আরিফ কুণ্ঠাভরা কণ্ঠে বলল, ওই যে নাফিসা নাম, একার যে মেয়েটা, ওকে আমার অনেক ভালো লেগেছে। তার গাল দুটো এবার আরো লাল হয়ে উঠল। রুশনা চোখ ছোট ছোট করে ওর দিকে তাকালো। তারপর হঠাৎ হেসে দিল। যাক, এতদিন ভেবেছিলাম তোর রুচি একদমই খারাপ, আজ বুঝলাম তুই হীরা চিনতে জানিস। আমিও ওকে পছন্দ করি। আরিফ উঠে বসে আগ্রহ ভরে রুশনার হাত ধরে বলল, আপি প্লিজ, যেভাবেই হোক ওই মেয়েটাকে আমার চাই। রুশনা হেসে বলল, যেন ও জিনিস চাই বললেই দিয়ে দিব। উদ্ধৃতি চিহ্ন। আপি প্লিজ প্লিজ, আমি মজা করছি না, আমি সিরিয়াস। ওই মেয়েটাকে পেতে হলে যা যা করতে হবে আমি রাজি। প্লিজ আপি। রুশনা এবার একটু গম্ভীর হলো। দেখা যাবে। আপি না, দেখা যাবে না। তুমি প্রমিস করো, যেভাবেই হোক ওই মেয়েটাকে আমার করে দিবে। রুশনা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। শোন, মেয়েটা অনেক কিছু সহ্য করেছে। ওর ব্যাপারে যতটুকু শুনেছি, বুঝেছি ওকে সামলানো সহজ না। আর তুই এখন অনেক ছোট, এসব ভাবার জন্য একার সময় পড়ে আছে। আপাতত নিজের ক্যারিয়ারের দিকে মন দে। আরিফ ভীষণ অনুরোধের ভঙ্গিতে বলল, আপি, আমি সব করব, তুমি যা বলবে তাই করব। ক্যারিয়ারেও ফোকাস করব, কিন্তু ওই মেয়েটাকে আমার জন্য রাখো প্লিজ আপি। হ্রস্ব উকার শোনা ছোট ভাইয়ের মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দিল। আমার ভাইয়ের জন্য এটুকু তো করতে পারি। হ্যাঁ, কথা দিচ্ছি, সময় হলে ওকে তোর সঙ্গে বেঁধে দেওয়ার চেষ্টা করব। খুশিতে আরিফ বড় বোনকে জড়িয়ে ধরল। সারাদিনের ব্যবসার গরমে যেন চারপাশ ভারী হয়েছিল। বাতাস যেন আটকে ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, গাছপালা পর্যন্ত হাঁপিয়ে উঠেছিল। সন্ধ্যা নামার সাথে সাথে আবহাওয়ার ভেতর হালকা বদল আসতে শুরু করলো। দূর আকাশে সোনালীলা লো আভা মিশে গিয়ে আস্তে আস্তে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। সেই হাওয়ার শরীরে লাগতে যেন সারাদিনের ক্লান্তি খানিকটা মিলিয়ে গেল। বাড়ির আশেপাশে নিস্তব্ধতা, শুধু শিমুল গাছের পাতা দুলে দুলে সাই সাই শব্দ করছে। মা, একার মাঝে কোথাও একটা দমকা বাতাস এসে পর্দা উড়িয়ে দিচ্ছে, আর গায়ের ওপর ঠান্ডা শিহরণ বয়ে যাচ্ছে। এমন শান্ত আবহাওয়ার মাঝেই হঠাৎ আকাশ ভারী হতে শুরু করলো। মেঘ জমে কালো হয়ে এলো চারদিক। মুহূর্তেই বিদ্যুতের ঝলকা নিয়ে আকাশকে আলোকিত করে দিল। আর তার পরপরই নামলো ঝুম বৃষ্টি। বৃষ্টির শব্দে যেন চারপাশ ভরে গেল। টুকটাক শব্দ, গাছের পাতায় চিরচির আঘাত, পুকুরের জলে গোল গোল ঢেউ ছড়িয়ে পড়া, সব মিলে এক অপূর্ব সুরেলা শব্দে ভরে উঠল রাত। বাতাসে মাটির সোদা গন্ধ ছড়িয়ে পড়ল, সেই গন্ধের সাথে ভিজে মাটির ঠান্ডা স্পর্শ যেন মনকেও ভিজিয়ে দিল। সারাদিনের গরমে ঘর যেন অগ্নিকুণ্ডের মতো ছিল, কিন্তু এই বৃষ্টির পর একেবারে শীতল, আরামদায়ক হয়ে গেল। চারপাশে এখন কেবল বৃষ্টির শব্দ, বাতাসের দোলা আর মাটির মিষ্টি গন্ধ। দূরে কোনো কোনো গাছের ডালে ভিজে পাখি ডাকছে মৃদু স্বরে। এই রাতটা যেন পুরো বাড়িকে নতুন করে সাজিয়ে দিল। ক্লান্তি, গরম, অস্বস্তি শব্দ নিয়ে গিয়ে এনে দিল এক ঠান্ডা প্রশান্তি। নাফিসার ঘুম ভেঙে গেল। উঠে বসে পাশে তাকাতেই দেখলো রাহিল আর রুহিদু জনেই ঘুমে বিভোর। বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। নীরবে উঠে দাঁড়িয়ে আলতো করে ওদের গায়ে কাঁথা চাপিয়ে দাও। হ্রস্বই কারল ছোট্ট রাহিলের মাথায় হাত বুলিয়ে দিল স্নেহভরে। তারপর ধীরে ধীরে বিছানা থেকে নেমে জানালাগুলো বন্ধ করলো। বাইরে বৃষ্টির টুকটাক শব্দ, বাতাসের সাথে গায়ের গন্ধ মিশে আসছে ঘরে। সবকিছু ঠিক করে নাফিসা আসতে করে দরজা খুলে বাইরে বের হলো। করিডোরে হালকা আলো জ্বলছে, চারপাশে নিস্তব্ধতা। দূরে কোথাও বৃষ্টির শব্দ, গাছের পাতায় বৃষ্টির টুকটাক আঘাত, আর মাঝে মাঝে হালকা বাতাস বইছে। হঠাৎ নাফিসার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হলো। ওপার কিছু না ভেবেই করিডোর পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। একটুখানি আঘাতেই ছাদের দরজার তালা খুলে গেল। নীরব ভঙ্গিতে ধীরে ধীরে উপরে উঠল সে। চারপাশ নিস্তব্ধ, কেবল বৃষ্টির শব্দ আর বাতাসের হাহাকার শোনা যাচ্ছে। অন্যদিকে সাইমান নিজের ভেতরের বিরক্তি কিছুতেই সামলাতে পারছিল না। মনের অস্থিরতা দূর করতে ভাবল, আজই লং ড্রাইভে বের হবে, এই বৃষ্টির ভিতরেই। সেই সিদ্ধান্ত নিয়েই রুম থেকে বের হলো। ঠিক তখনই চোখে পড়ল নাফিসা দিকে এত রাতে কোথায় যাচ্ছে ভাবতেই ভ্রুকুচকে থেমে গেল। এক মুহূর্ত দ্বিধা করে তারপর নিঃশব্দে ওর পেছনে পেছনে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু বৃষ্টির টুপটাপ শব্দের রাতটা যেন এক অন্যরকম আবেশে ডুবে আছে। করিডোর পেরিয়ে নাফিসা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠল। চারপাশ অন্ধকার, কেবল ছাদের এক কোণে লাগানো বাতিটা বৃষ্টির পানিতে ঝাপসা হয়ে জ্বলছে, সেই আলোতে ভিজে ভিজে উঠছে চারদিক। দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে গায়ে লাগতেই শিহরণ জাগলো নাফিসার শরীরে। চোখ বন্ধ করে মাথা উঁচু করে দাঁড়ালো। সাদা হলুদের মিশ্রণে পাতলা জামাটা ভিজে একেবারে শরীরের সাথে লেগে গেছে বৃষ্টি পানিতে। প্রতিটি নিঃশ্বাসে হ্রস্ব উকার্ক ওঠানামা করছে, বৃষ্টির ফোঁটা গড়িয়ে গিয়ে সেই বুকে মিলিয়ে যাচ্ছে। মুখে, চোখে, ঠোঁটে বৃষ্টি জমে ঝরছে বারবার, যেন অদ্ভুত এক জন্মের মতো দীপ্তি ছড়াচ্ছে ওর গায়ে। ঠিক তখনই সাইমান ছাদের দরজায় এসে দাঁড়ালো। ভ্রু কুঁচকে গেল। সামনের ছাদের বাতিটা ভিজে ভিজে কাঁপছিল। চারপাশে শুধু বৃষ্টির শব্দ, আলোতে দাঁড়ানো ভেজা নাফিসা। সাইমানের বুকের ভেতর হঠাৎ কেমন যেন ঝড় বইতে শুরু করলো। ওর চোখে পড়তেই বুকের ভেতর দমকা হাওয়ার মতো কিছু আছে পরল। মাথা উঁচু করে বৃষ্টিতে চোখ বন্ধ করে দাঁড়ানো নাফিসাকে দেখে মনে হচ্ছিল এই বৃষ্টির রাতটা কেবল তাকে ঘিরেই সাজানো। সে আস্তে আস্তে এগিয়ে গেল। কাছে যেতেই নাফিসার কাঁধে তার রং নিঃশ্বাস পড়ল। হঠাৎ চমকে উঠে নাফিসা পিছনে তাকালো।
জনের মুখ একেবারে কাছাকাছি, বৃষ্টির ফোঁটা জনের গায়ে চড়ছে, নিঃশ্বাস মিশে যাচ্ছে একে অপরের সাথে। নাফিসার ভেতরে কাঁপা কাঁপা অনুভূতি জমতে লাগলো, বুকটা যেন ধরফর করতে লাগলো অকারণে। বৃষ্টির ফোঁটাগুলো গায়ে এসে পড়ছে, ঠান্ডা শিহরণ যাচ্ছে। এক মুহূর্তে সাইমান হাত বাড়িয়ে নাফিসার কোমর টেনে নিল নিজের কাছে। ভেজা শরীর জড়িয়ে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর গোলাপি ঠোঁটের দিকে। পানিতে ভিজে ঠোঁটটা যেন আরো উজ্জ্বল, আরো লোভনীয়। সাইমান কাপা আঙুল বাড়িয়ে ঠোঁটে ছুঁয়ে দিল। নাফিসা অবাক হয়ে গেল, প্রতিরোধ করার মতো শক্তি খুঁজে পেল না। শুধু অনুভব করলো বৃষ্টি রফুটায় ভেজা ওর ঠোঁটের দিকে তাকিয়ে আছে সাইমান। বিদ্যুতের মতো ঝটকা নাফিসের গায়ে খেলে গেল, চোখ বন্ধ হয়ে এল, শরীরটা কেঁপে উঠল অনিয়ন্ত্রিতভাবে। সেই মুহূর্তে সাইমান যেন ঘোরের মধ্যে চলে গেল। পরের মুহ দীর্ঘ উকার ওতে নাফিসা টের পেল, তার ঠোঁট অন্য কারো আয়ত্তে। চোখ মেলে তাকাতে চাইল, কিন্তু বৃষ্টির ঝাপটা এত তীব্র যে সব ঝাপসা হয়ে গেল। শুধু বুঝতে পারল সাইমান ওর ঠোঁটে পাগলের মতো ডুবে গেছে। নড়তে পারছে না, শরীর ফ্রিজ হয়ে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, হাঁসফাঁস করতে লাগলো। শ্বাস বন্ধ হয়ে আসছে মনে হয়, এবার হাঁসফাঁস করতে লাগলো, তবু শরীর নড়ল না। যেন কেউ সব ইন্দ্রিয় আটকে দিয়েছে। কেবল বুকের ভেতর কাঁপা কাঁপা অনুভূতি জমনিল। অবশেষে সাইমান বিরক্তির সাথে ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলার কাছে মুখ নামাল। ছোট ছোট ভেজা চুমুতে ভরে দিল সেই কচি গলা। তখনও অবাক হয়ে শ্বাস নিতে পারছে না, বুঝতে পারছে না এ কেমন অনুভূতি, ভয় নাকি এক অজানা আকর্ষণ। নাফিসা অস্থির হয়ে উঠল, সরে আসতে চাইল, কিন্তু সাইমান আবার ওকে শক্ত করে ধরে ফিসফিস করে উঠল। পিচ্চি, প্লিজ বিরক্ত করো না। তুমি কিভাবে এই কয়েক দিনে আমাকে এভাবে টেনে নিলে বলো তো? তোমার ভেতর কি আছে? কালো জাদু করেছ নাকি? বলতে বলতেই ওর বিউটি বন্ডের উপর থাকা ছোট্ট কালো তিলের দাঁত বসিয়ে দিল। নাফিসা ঘুমরে উঠল ব্যথায়। সাইমান সাথে সাথে ওখানে ঠোঁট ছুঁয়ে আস্তে আস্তে চুমু দিয়ে ব্যথা সাজাতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আকাশ কাঁপিয়ে বিদ্যুতের শব্দে থমকে গেল সাইমান। সে এতক্ষণ কি করছিল মাথায় আসতেই আচমকা চমকে উঠল, আর এক ঝটকায় নাফিসাকে দূরে সরিয়ে দিল। ধাক্কা খেয়ে নাফিসা মাটিতে পড়ে গেল। বুকের ভেতর দ্রুত নিঃশ্বাস চলছাতে লাগলো। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাইমানের দিকে। ওদিকে সাইমান হাতে নিজের চুল মুঠো করে ধরে মাথা নিচু করে গলা ফেটে আসলো রাগে, ঘৃণায়। আমি কি করলাম? আমি কি করলাম? যে পিচ্চিটা আমার ভরসা করে, তার চোখে আজ আমি আর আলাদা কোনো মানুষ নই। আজ একটা দানব, যে অন্য পুরুষদের মতো যারা নারী অসহায়ের সুযোগ নেই। নিজের ফুকিং তারা চিহ্ন অনুভূতি কন্ট্রোল করতে পারে না। পাশের ফুলের টবগুলোয় কের পর এক ভেঙে ফেলতে লাগলো। উন্মাদ পাগলের মতো আচরণ করতে শুরু করলো, মাটির সাথে মিশে যেতে লাগলো ভাঙা টুকরো। একটা টপের ভাঙ্গা অংশে হাত কেটে রক্ত ঝরছে টুকটাক করে। বৃষ্টির ভেতর হাঁটু ভেঙে বসে পড়ে নিজেকে গালি দিতে লাগলো। ফাকিং ইডিয়েট আমি, নিজেরে নিয়ন্ত্রণ করতে পারিস না? তুই একটা জন্তু, একটা শয়তান। নাফিসা শ্বাস নিতে নিতে ধীরে ধীরে উঠল। শরীরে এখনো সেই স্পর্শের জ্বর বলছে, অদ্ভুত এক অনুভূতি জমে আছে ভেতরে। ব্যথা, কাঁপুনি, অজানা আনন্দ, ভয়, সব মিশে একাকার। সে এগোতে চাইলে সাইমান হঠাৎ হাত তুলে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গর্জে উঠল, দূরে থাক পিচ্চি, আমার কাছে আর আসিস না। চারপাশে তখন কেবল বৃষ্টির গর্জন, ভাঙা ফুলের টবের টুকরো, আর এক অসহায় ভাঙা হৃদয়ের চিৎকার। সাইমান হঠাৎ এক ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। বুক তরফর করছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। মাথার ভেতর জ্বর বইছে। সে কি করলো, কেন করলো, কিছুই যেন বোঝার বাইরে। একাল চলে গেছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত পায়ে ছাদের সিঁড়ি ধরে নেমে গেল। পিছনে রয়ে গেল ভিজে ছাদ, ঝুম বৃষ্টির ধারা, আর নিস্তব্ধ রাতের বুকে জমে থাকা অস্থিরতা। নাফিসা এক জায়গায় স্থির দাঁড়িয়ে রইল। চোখ মেলে অনেকক্ষণ ধরে সাইমানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মনে হলো এখনো যেন ওর উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপর ভাসছে, ওর শক্ত হাত কোমরের কাছে চেপে আছে। শরীরটা শিহরে উঠছিল বারবার। মাথার ভেতর এত কিছু ঘুরপাক খাচ্ছে যে নিজের ছোট মস্তিষ্কে কিছুই ধরতে পারছে না। এটা কি হলো, কেন হলো, আমি কেন কিছুই প্রতিরোধ করতে পারলাম না? এই প্রশ্নগুলো বুকের ভেতর গুঞ্জন তুলতেই চোখ ভিজে এল। হঠাৎ বুকের ভারে আর আটকে রাখা গেল না, ফুপিয়ে কেঁদে উঠল। বৃষ্টির ফোঁটার সাথে মিশে গেল তার কান্নার স্রোত। ঝুম বৃষ্টি যেন তার কান্নাকে দ্বিগুণ করে তুলল। আকাশও কি কাঁদছিল তার সাথে। মনে হলো যত ফোঁটা আকাশ থেকে ঝরছে, প্রতিটা যেন তার বুকের অজানা যন্ত্রণার প্রতিচ্ছবি। ভেজা চুল কপালে আটকে গেছে, চোখের পানি আর বৃষ্টির পানি মিলেমিশে গাল বেয়ে গড়িয়ে পড়ছে। ঠোঁট কাঁপছে, বুকের ভেতর হাহাকার জমছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কাঁপতে থাকা গলাটা কেবল ফিসফিস করছিল নিজের সাথেই। আমি কি করব, আমি কি করব এখন? চারপাশে কেবল বৃষ্টির গর্জন, বাতাসের হাহাকার, আর এক অসহায় মেয়ের কান্না মিলেমিশে এক অদ্ভুত সুরে ভরে গেল রাতটা। রাশিদ ভিলা আজ অন্যদিনের মতো নেই। সকাল থেকেই চারপাশে এক অদ্ভুত ব্যস্ততা। হালকা উচ্ছ্বাস আর চাপা উত্তেজনা ছড়িয়ে আছে। বাড়ির বিশাল ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে ঝকঝকে আলোয় সেজে উঠেছে প্রতিটি কোণ। ড্রয়িং রুম থেকে বারান্দা, ডাইনিং টেবিল থেকে একার সিঁড়ির ধাপ, সবখানে যেন প্রস্তুতির আমেজ। আজ বাড়ির বড় কন্যাকে দেখতে আসবে ছেলেপক্ষ। তাই সকাল থেকে বাড়ির স্টাফরা এক মুহূর্ত বসতে পারছে না। কেউ গ্লাস মগ পরিষ্কার করছে, কেউ ফুল সাজাচ্ছে, কেউ বা বারবার খাবারের তালিকা মিলিয়ে নিচ্ছে। বাড়ির মহিলারাও কম যান না। আফিয়া বেগম শাড়ির স্টাফদের ভালো করে সবকিছু বুঝিয়ে দিচ্ছে আর ঘরের এক কোণ থেকে অন্য কোণে ছুটে বেড়াচ্ছেন। ইমা বেগমও চারিদিক সাজাচ্ছেন নিখুঁতভাবে। অন্যদিকে বিলকিস আরা রান্নাঘরে দাঁড়িয়ে বাকি আয়োজন তদারকি করছেন। চারিদিকে যেন উৎসবের মতো পরিবেশ, কিন্তু তার মাঝেই চাপা এক টানটান উত্তেজনা ভাসছে। রুহি বিছানায় বসে আছে, হাতে ফোন। পর্দার আলো বারবার চোখে পড়ছে, কিন্তু কলের ওপাশে কেউ ফোন ধরছে না। মুখে বিরক্তি, চোখে জল জমে আছে।
বারবার ডায়াল করছে কিন্তু কোন সাড়া নেই। এক সময়ের আগে ফুঁসে উঠে হঠাৎ ফোনটা মেঝেতে আছড়ে ফেলল। চ্যাং করে শব্দে চারপাশে নীরবতা কেঁপে উঠল। ফোনটা ভেঙে চারদিকে টুকরো ছড়িয়ে পড়ল। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো রিশা আর নাফিসা। দরজার ভেতরে পা রাখতেই প্রথমে চোখে পড়ল মেঝেতে পড়ে থাকা ভাঙা মোবাইল। জন এই এক মুহূর্তে আটকে উঠল। আপি জন একসাথে ছুটে গেল রুহির দিকে। রুহি তখন ঠোঁট কামড়ে চোখের জল চেপে রাখার চেষ্টা করছে, কিন্তু পারল না। নাফিসার বুকের ভেতর হুট করিয়ে নিজেকে শুপে দিল, চোখের জলে ভিজে গেল ওর কাঁধ। বড় বোনকে এভাবে ভেঙে পড়তে দেখে একার রিশার চোখও ভিজে উঠল। সে কাপা কণ্ঠে বলল, আপু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? নাফিসা রুহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, শান্ত করার চেষ্টা করছে। কিন্তু রুহির কান্না যেন আরো বেড়ে যাচ্ছে। রিশা এবার বুক ভরা দীর্ঘশ্বাস ছেড়ে পাশে বসে পড়ল। কণ্ঠে প্রশ্ন আর বেদনা মিশে বলল, তোমাকে তো আজ ছেলের পক্ষ দেখতে আসবে, এই জন্যই কাঁদছো আপু? তুমি কি কাউকে পছন্দ করো? করলে সেটা সবাইকে বলে দিলেই তো হয়। রুমের ভেতর এক অদ্ভুত নীরবতা। পর্দা দোল খাচ্ছে হালকা বাতাসের ঝাপটায়। দূরে সাজসজ্জার আলো ঝাপসা হয়ে দেখা যাচ্ছে জানালা দিয়ে। আমাদের দুলাভাইকে, যার জন্য কেঁদে কেটে সমুদ্র বানিয়ে ফেলছ নীরবতার মাঝে, রিশা বলে উঠল। রুহি কিছুক্ষণ চুপ থেকে জোরে ফুপিয়ে উঠল, কান্নার মাঝে মাথা নিচু করে ফিসফিস করে বলল, রায়হান ভাই। শুনি রিশা আর নাফিসা জনেই স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর রিশা বিস্ময়ে চেঁচিয়ে উঠল, কি রায়হান ভাই, কি বলে নিশ্চিন্ত ভঙ্গিতে বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ল। তোমরা দুইজন তো হেভি তলে তলে টেম্পু চালাচ্ছ, কবে থেকে এসব হচ্ছে? আমরা কিছুই জানতে পারলাম না। রুহি চোখ ভেজা অবস্থায় কিছু বলতে চাইলে রিশা এবার ওর হাত ধরে গম্ভীর কণ্ঠে বলল, শোনো, যদি সত্যিই তোমার কোনো সমস্যা থাকে তবে আমার কাছে বলো। আমি গিয়ে সবার সামনে বলে দেব তোমাদের ব্যাপারে। এতে টেনশনের কি আছে? সবাইকে বললেই তো হয়ে যায়। রুহি মুখ তুলল, চোখ লাল হয়ে আছে কান্নায়, কণ্ঠ কাঁপছে। না রিশু, ব্যাপারটা এত সহজ না। রায়হান ভাই বলেছেন বড় আব্বুর মুখের উপর কিছু বলতে পারবে না। বড় আব্বু তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছেন, তিনি যদি এখন মতো পাল্টান তবে সেটা হবে কথার খেলাফ। রিশা এবার ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো, বিরক্তিতে মুখ সিটকে উঠল। এই ভয় কি? যার সাথে বলবে তার সাথেই বিয়ে করতে হবে নাকি? এটা তো একেবারে বাজে কথা। না চাইলে না বলাই যায়। আমি এখনই রায়হান ভাইয়ের সাথে কথা বলছি। রুহি আবার ভেঙে পড়ল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। থেমে থেমে বলল, ফোন করছি কতক্ষণ ধরে, রিসিভ করছে না। অনেকবার ট্রাই করেছি, চট্টগ্রাম চলে গেছে। ঘরট আকার মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। শুধু কান্নার শব্দ আর বাইরে হালকা বাতাসে দুলতে থাকা জানালার শব্দ ভেসে আসছে। নাফিসা এবার শান্ত করার ভঙ্গিতে বলল, আপি প্লিজ শান্ত হও, চুপচাপ বসে একবার ডিসকাস করো। তুমি সবার কাছে খোলাখুলি বলো, দেখবে সবাই বুঝবে। রুহি ঠোঁট কামড়ে তাকালো নাফিসার দিকে, কণ্ঠে হতাশার আভাস। নাফু, তুই কি সবাইকে তোর মতো সরল মনে করিস? এত সহজে কেউ মানবে ভেবেছিস? নাফিসা চুপ করে গেল। রিশা এবার এসে জনের মাঝখানে বসে পড়ল, চোখে দৃঢ়তা, কণ্ঠে জেদ। শোনো, কান্না করে কিছু হবে না। এখন আমাদের তিনজনকে মিলে ভাবতে হবে। এই বিয়ে যেভাবেই হোক ক্যান্সেল করতে হবে, আর রায়হান ভাইয়ের সাথে যোগাযোগ করতেই হবে। রুহি কিছু না বলে মাথা নিচু করে বসে রইল, চোখ থেকে টপ টপ করে অশ্রু পড়ছে। নাফিসা আস্তে করে তার হাত চেপে ধরল, আর রিশা দীর্ঘ ভঙ্গিতে বলল, আমরা তিনজন একসাথে আছি, কিছু একটা উপায় বের হবেই। কাউকে না কাউকে তো মুখ খুলতেই হবে। রিশা একটু রাগে সুরেই বলল, রায়হান ভাই এত ভয় নিয়ে কি করতে প্রেম করতে এসেছিল? তুমি এক কাজ করো, ক্যান্সেল করে দাও। আর বড় আব্বুর বন্ধুর ছেলের একবার দেখো, কেমন ভালো হইলে বিয়ে কর। একার ফেলো, যে নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানে না, তার জন্য কান্নার কোন মানে হয় না। নাফিসার সঙ্গে সঙ্গে চোখ চকচক করে বলল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে আপি, এটা ট্রাই করতে পারো। মেয়েটা আগে রথিকে এখন অনেক ফ্রি হয়ে গেছে ওদের সবার সাথে। রিশা হেসে উঠে ওর কাছে গিয়ে এক হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরল। আমাদের নাফুর মাথায় যদি বুদ্ধি আসে মানে বুঝে নিতে হবে, ভালো কিছু বলবে তাড়াতাড়ি। রুহি উৎসাহ নিয়ে তাকিয়ে আছে নাফিসার দিকে। নাফিসা এবার সিরিয়াস হয়ে বলল, রিশা আপুর কথা অনুযায়ী তুমি বিয়েতে রাজি হয়ে যাও। এবার রুহির মুখ ছোট হয়ে আসলো, চোখে অজানা দুশ্চিন্তা। নাফিসার গলা নিচু করে বলল, রায়হান ভাইয়া যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে তুমি অন্য কারোর সাথে বিয়ে করছো, এটা সে সহ্য করতে পারবে না। এদিকে আমাকে আলাদা কিছু করতেও হবে না, ওই দিকেও কিছু করতেও হবে না। যা করার রায়হান ভাইয়া নিজেই করে নিবে। উদ্ধৃতি চিহ্ন। রিশা আর রুহি দুজনে অবাক হয়ে একসাথে বলে উঠল, আমাদের নাফুর মাথায় এত বুদ্ধি। নাফিসা একটু অ্যাটিটিউড নিয়ে হেসে বলল, আমার সাথে থেকে থেকে মাথা খুলে গেছে, না হলে আমি এমন বুদ্ধি পাবো কই? আর রায়হান ভাইয়া শেষ পর্যন্ত যদি না আসে তাহলে অপশন বি অ্যাপ্লাই করবো, ভাইয়াকে তুলে নিয়ে তোমার সাথে জোর করে বিয়ে দেব। সিনেমাটির ব্যাপার হবে, তাই না? নিজের বিয়ের আসর থেকে কে পালিয়ে নিজের প্রেমিককে জোর করে তুলে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করলেও প্রেমিকা জোস হবে। আমি অনেক এক্সাইটেড, নিউ একটা অ্যাডভেঞ্চার হবে আমাদের জন্য, রিশা ধম করে বলে উঠল। তিনজনে হাসাহাসি করছে এমন সময় ইমা বেগম দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকেই কপাল কুঁচকে তিনজনের দিকে তাকালেন। তোরা তিনজন এভাবে বসে আছিস কেন? এখনই তো মেহমান আসার সময় হয়ে যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তারপর চোখ ঘুরিয়ে রুহির দিকে তাকিয়ে বললেন, এই রুহি, তোর জন্য আমি নতুন একটা শাড়ি বের করছি, শাড়ি পরে ঠিক মতো সাজবি। কথা শেষ করে ওয়ার্ড্রোব থেকে গাঢ় নীল সোনালী বর্ডারওয়ালা একটা শাড়ি বের করলেন। এই নে, এটা পরিস। হালকা গয়না দেখিয়ে বলল। রিশা, নাফিসা, তোরা দুজন মিলে রুহিকে সাজিয়ে দে। ঠিক আছে। রিশা শাড়িটা হাতে নিয়ে বলল, আচ্ছা আমু, তুমি টেনশন কইরো না,
আমরাই সব করে দিচ্ছি। ইমা বেগম গম্ভীর মুখে মাথা নেড়ে বেরিয়ে গেলে রিশা শাড়িটা রুহির হাতে ধরিয়ে দিয়ে বলল, চলো তোমাকে সাজাই, দেখি আমাদের রুহিকে কে না বলে। রুহি কপাল গুটিয়ে রিশার দিকে তাকিয়ে বলল, খুব বেশি কথা বলিস, তুই চুপচাপ থাক। নাফিসা রিশার কথা বলার ভঙ্গিমা দেখে এই এসে দিল। চারদিকে সাজসজ্জা আর ব্যস্ততার ভিড়ে যেন উৎসবের আমেজ। ড্রয়িং রুমে ফুলের গন্ধ, রান্নাঘরে সুগন্ধি খাবারের সুবাস, সব মিলিয়ে পুরো ভিলা যেন বিয়ে বাড়ির আবেশে পড়ে আছে। বাইরে সন্ধ্যার আলো আধারি, হালকা বাতাসে পর্দা দুলছে, আর ভেতরে পরিবারের প্রতিটি সদস্য ব্যস্ত অতিথি আপ্যায়নের প্রস্তুতিতে।